যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে আমাকে সময় দেওয়ার জন্য। এবং শুরুর প্রশ্নই আমার হচ্ছে যে ঈদ তো চলে এসেছে, তো আমরা বরাবর রাজনীতিতে ঈদের পরে কি হবে সে প্রসঙ্গে নানা জল্পনা করি। তো 2025 সালের ঈদের পরে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে কথাটা বলছিলাম যে আমি একটা টক শো করেছিলাম 2013 অথবা 14 সনে। সেখানে আমি বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এই দলটি যারা সৃষ্টি করেছিল তারা কেউই সঠিকভাবে করে মরতে পারেন। আজকে আমার বলতে ইচ্ছা করে বাংলাদেশ একটি অভিশপ্ত রাজনৈতিক দেশ, অভিশপ্ত দেশ। এই দেশটি আমরা মুক্তিযুদ্ধ করে সৃষ্টি করে এমন একটা অবস্থা হলো যে আমরা এর মধ্যে শান্তি আর আনতে পারলাম, স্বস্তি আনতে পারলাম। প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু জঞ্জালের মধ্য দিয়ে আমাদের দিনগুলো কাটছে, অস্থিরতার মধ্য দিয়ে কাটছে। সেই কোথায় 72 থেকে 75 থেকে জিয়াউর রহমানের মৃত্যু 1981, 1981 পরে এরশাদের 9 বছরের স্বৈরশাসন, 90 এর আন্দোলন, খালেদা জিয়ার শাসন, তারপরে আবার 1 থেকে 6 পর্যন্ত জামাত বিএনপির শাসন, 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনার শাসন, পরে 15 বছর দীর্ঘস্থায়ী শেখ হাসিনার শাসন। কোন সময়ই আমরা অস্থিরতা থেকে মুক্তি পাইনি। আপনি বললেন অস্থিরতা ঈদের পরে কি হবে? ঈদের পরে এটাও গতানুগতিক অস্থিরতার মধ্য দিয়ে চলতে থাকে। কারণ আমি আপনাকে একটা কথা বলি যে আমরা সবাই লোভী, আমরা সবাই ব্যক্তিগত জীবনে স্বার্থপর হয়ে গেছি, আমরা সবাই মিথ্যা কথা বলি। ওই যে একটা কথা বলছে কাজী নজরুল ইসলাম, আমরা সবাই সমান পাপী, আপন পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি। বাঙালি জাতি হিসাবে কেন জানি আমরা এই দিকে চলে যাচ্ছি। আপনার সিলেটে আমার বাড়ির থেকে খুব কাছে দিরাইয়ের একজন বাউল সম্রাট আছেন, তার নাম শাহ আব্দুল করিম। উনি একটা গান লিখেছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওইটার এক জায়গাতে লেখা আছে, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তার কথাটা আমার কাছে যত সরল ভাবে বলছে তত সরল না, এটি খুব উপলব্ধি করার ব্যাপার। এখন সবাই পাগল, বড় লোক। আগের মানুষ কিন্তু সামান্যত সন্তুষ্ট ছিল, নিজের উপার্জনের মধ্য দিয়ে নিজের সংসার চালিয়ে সে সন্তুষ্ট থাকত। কিন্তু এখন জাতি হিসাবে আমরা একদল লুটেরার হাতে, এই যে নব্য ধনিক শ্রেণী এবং লুটেরা পুঁজিপতি শ্রেণীর নব্য বাজার ব্যবস্থা, এই সবকিছু মিলিয়ে এই যে লুট করার যে প্রবণতা, সেই লুট করার প্রবণতা থেকে প্রথমে অর্থনীতি ধ্বংস হচ্ছে, আর অর্থনীতির উপরই কাঠামোর নাম হলো রাজনীতি, সেই রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। কাজেই এই যে লুটেরারা ক্ষমতায় ছিল এবং এখন যারা আছে তারাও ওই দিকেই যাচ্ছে, ক্ষমতার লোভে, লাভে। ইউনূস সাহেবের মতো একজন অনেক উঁচু মাপের মানুষও কূটকৌশল করে সকাল বিকাল কথা পাল্টিয়ে ক্ষমতায় থাকতে চায়, যে ক্ষমতাটা তার রাজনৈতিক ভাবে, যে ক্ষমতাটা ইলেক্টেড জনগণের দেওয়া ক্ষমতা না, একটা অনির্বাচিত ক্ষমতাকে উনি দীর্ঘস্থায়ী করে নিজের লাভ এবং লোভ এবং তার আশেপাশের সমস্ত মানুষের লাভ এবং লোভকে চরিতার্থ করতে চায়। শুধু তাই না, বাঙালি এবং বাংলাদেশের চরিত্রটাকে উনি বদলে দিতে চায়। কাজে উনি যতদিন পর্যন্ত ঠিক না হয়েছেন এবং ওনার লোকজন ঠিক না হয়েছে, এই যে অস্থিরতা কতদিন চলবে, ঈদের পরে কত ঈদ আসবে যাবে, কিন্তু বাঙালি জীবনে আর আসবে না। ওই যে আপনি লেবানন দেখেন। কিন্তু আপনি ধরুন আমি যদি ছাত্র নেতাদেরই কথা বলি, ধরুন নাহিদ ইসলাম এমনকি 26শে মার্চ স্মৃতিসৌধে দাঁড়িয়েও বলেছেন যে মানে একটা এই যে শুধুমাত্র নির্বাচন হয়ে যাবে এবং ক্ষমতার বদল ঘটবে, তাতে আসলে তো কোনো বড় ধরনের পরিবর্তন আসবে না। তারা তো বলছেন, মানে আপনি তার মানে কোনো ভরসা রাখতে পারছেন না যে রাজনীতির লুটপাটের সংস্কৃতি সংস্কারের দিকে বাংলাদেশ যাবে। আপনি বরং মনে করছেন যে এখন যারা ক্ষমতায় আছেন, প্রধান উপদেষ্টা সহ, তারা আসলে ক্ষমতাটাকে স্থায়ী করতে চাচ্ছে।
তো আপনার দল বিএনপির ক্ষেত্রে তো এরা বরং বলছেন যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে যাতে ক্ষমতায় গিয়ে তারা মানে আরো বেশি লুটপাটে অংশ নিতে পারে, মানে তারা যাতে তাদের ক্ষমতা এক রকমের জাহির করতে পারে। তো তাহলে আসলে মানে সেই দিক থেকেই আপনি বলছেন কিনা, মানে আপনাদের নির্বাচনের অস্থিরতাটা সেদিক থেকে কিনা? আমি আপনাকে বলি যে ছেলেপেলেরা ওদেরকে আপনারা খুব গুরুত্ব দেন। এই ছেলেপেলেদের চেয়ে আমার ছোট ছেলের বয়সে অনেক বেশি। আমার ছোট ছেলেটাই ব্যারিস্টার। এইসব ছেলেপেলেদের 5 বছর পড়াইতে পারে। অন্য আমার বড় ছেলের বয়স 45। কাজে আমি এইসব ছেলেপেলে কথা বলবে আর তাদের উত্তর আমাকে দিতে হবে, এটা আমি আমার ভাটি অঞ্চলের ভাষায় বলি আইলরে বাই কলির কাল, ছাগলের চাটে বাঘের কাল। এইসব ছেলেপেলে দেশটাকে কোন দিকে নিবে আমি জানি না। এরা যদি সুস্থির মতি না হয়, এরা যদি সভ্য না হয়, এরা যদি আদব কায়দা না শিখে শুধু বেয়াদবের মতো কথা বলে, তাইলে এই দেশের ভাগ্যে কপালে দুঃখ আছে। আমি মনে করি না যে তার ইলেকশন হবে না, তাইলে কি হবে, কি সংস্কার করবে? তাই ইলেকশন তো করবে একটা রাজনৈতিক সরকার, আর রাজনৈতিক সরকার যদি আসতে হয় সেখান তো ইলেকশনই যে মাস্ট। একটা ইলেকশনের জন্য দেশে 30 লক্ষ লোক মারা গেল। এই কারণ যেহেতু 70 সনের নির্বাচনের রায়কে মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি, কাজেই মানুষ যুদ্ধ শুরু। নির্বাচনটা তো একটা মস্ত বড় ব্যাপার। হাসিনা যে আজকে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মূল কারণ হলো হাসিনা 14 সনে মানুষকে ইলেকশন থেকে বঞ্চিত করছে। 18 সনের দিনের ভোট রাতে করে নিশিরাতের ভোট করছে। 24 সনে আমির ভোট করছে। মানুষের এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনই তো 5ই আগস্টের যখন বলছে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে দাবি। শেখ হাসিনা কবে দেওয়ার অর্থই তো হইলো শেখ হাসিনা দাবি আর একটা জাতীয় সরকার আসবে। জাতীয় সরকার আসতে হইলে তো বা একটা নির্বাচিত সরকার আসলে তো দেয়ার মাস্ট বি এন ইলেকশন। কাজে ইলেকশনের কথাটা যদি বলা হয় ইলেকশন করলেই বিএনপি লুট করবে, হ্যাঁ বিএনপি যদি ইলেকশন করে কে লুট করে 6 মাস পরে বিএনপির ঘাড়ের উপরে মানুষ পাড়া মেরে ধরবে, আবার নতুন সরকার আসবে ইলেকশনের মাধ্যমে। এইভাবে তো জিনিসটা রিফাইন্ড হবে এবং পলিশ হবে। তা না হলে একটা সমাজ কিভাবে পলিশ হবে? ইলেকশন ছাড়া তারা কি সংস্কার করতে চায়? এই সংস্কারের মানে কি? আমি তাদেরকে তো চিনি যে ওই 11 জন 12 জনকে সংস্কারক হিসাবে রাখা হয়েছে। এই 11-12 জন মানুষকে তো আমি চিনি। এরা দেশের জন্য 2 পয়সার কাজ কবে কোন দিন করছে? দেশের মানুষের পক্ষে দাঁড়ায় কোন দিন রাজপথে কোথায় ঘাম জড়াইছে? এরা যদি জনপ্রিয়তার দিক থেকে আমি তুলনা করি, সারা বাংলাদেশে যে কোনো সেটা তারা ইলেকশন করবে, 500 থেকে 5000 ভোট যদি কেউ পায়, আমি মনে করবো বাপের বেটার কাজ করছে। এরা আমাদেরকে সংস্কার করে দিবে। আমেরিকা থেকে আইসা 40 বছর আগে যে লোকটা আমেরিকা চলে গেছে, সে আইসা বলবে যে আমি বাংলাদেশের নাম বদলায় দিব। বাংলাদেশের নামটা হইলো মায়ের নামের মতো। আমার মার নাম হলো, আমি প্র্যাকটিক্যালি বলতে, আমার নাম মায়ের নাম হলো হুসেনা বানু। নামটা একটা পুরানো নাম। তখন একজন আইসা বলবে ফজলুর রহমান তোমার মার নামটা তো পুরানো নাম, আমি একটা আধুনিক নাম রাইখে দিই, তোমার মার নাম হবে মধুমালতী। মানবো? যে লোকটা দেশের নাম পরিবর্তন করতে চায়, হয় সে রাজাকার, যদি রাজাকার না থাকে তাকে সে রাজাকারের বাচ্চা, তার বয়স না থাকে, আর না হয় সে রাজাকারের চেতনায় বিশ্বাসী একজন লোক। দেশের নাম মায়ের নাম যারা বদলাতে চায় তাদেরকে আমার সংস্কারের দায়িত্ব দিতে হবে। যারা বাংলাদেশের 4টা স্তম্ভ, 4টা পিলারের উপর দাঁড়াইছে, যে বাংলাদেশ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, আমি আমার দলের প্রতি এত কৃতজ্ঞ। বিএনপির মতো দল কালকে বলছে যে না, স্তম্ভ বদলানো যাবে না, মূল প্রিন্সিপাল বদলানো যাবে না, অর্থগুলাকে একটু ডিফারেন্স করে দেওয়া যেতে পারে। একটা গণতন্ত্র রাইখা ওই লোকটা 40 বছর যাবত যে বিদেশে থাকে, বাংলাদেশের নাগরিক না, এমনকি আমেরিকার নাগরিকত্ব থেকে সে রিজাইনও করে নাই, সে বললো ওই 3টা স্তম্ভ বাদ দিয়া দিবে। আমার বাঙালি জাতীয়তাবাদ, যে বাঙালির চিন্তায় চেতনায় 52 সনে আমি আমার মায়ের ভাষা রক্ষা করার জন্য জীবন দিছি, রক্ত দিছি, সে আমাকে আমার সেই বাঙালি জাতীয়তাবাদকে সে বাদ দিয়ে দিবে। সেই লোকটা, যে লোকটা 40 বছর চলে গেছে, যে কোনোদিন কোনো আন্দোলন সংগ্রামী ছিল না। আমি ফজলুর রহমান ছিলাম 60-এর দশক থেকে, স্লোগান দিছি তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে। আমার এই মুখের স্লোগান
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর 10টা শ্রেষ্ঠ স্লোগানের মধ্যে একটা স্লোগান। আমি এই আলী রিয়াজদের জন্য আমার মুখের সেই ভাষাটা বদলায় ফেলবো, এবং এটা আমাকে মানতে হবে। তার কথা, তার লেখার কথা যে বলবে আমি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবো। কিন্তু বাংলাদেশে তো আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেও ওই রাষ্ট্রের মূলনীতি নিয়ে যেমন ঐক্য নেই, মুক্তিযুদ্ধের ইতিহাস বা ঐতিহাসিক ন্যারেটিভ, ঐতিহাসিক বয়ানটা কি হবে তা নিয়েও অনৈক্য আছে। তো সেই সূত্রেই কিনা জানি না, আপনি তো নিশ্চয়ই জানেন যে একটা বড় আওয়াজ আছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছেই, যে আওয়ামী লীগ বিএনপি সব দেখা হয়ে গেছে, এখন থাকুক না, ইউনূস সাহেব দেখি না উনি দেশটাকে কোথায় নিয়ে যান। যারা মনে করে না যে অনির্বাচিত সরকার তাতে কি, যারা মনে করে না যে, যারা মনে করে যে নির্বাচন হলেই বা কি হবে, সেই অংশটাও তো আছে। কাজেই একটা অনির্বাচিত সরকার সেই সমর্থনে যে নির্বাচিত হয়ে যে দলগুলো ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি, কাজেই এরা তো থেকে যেতেই পারেন, সেই যুক্তিটার জোরে ইউনূস সাহেবের সরকার দীর্ঘ সময় থাকতে পারবেন। মার নামের আগে মা, আমি মা ডাকি, মার নামের আগে একটা খুব সুন্দর শব্দ আপনি লাগাই দিলেন। সুন্দর শব্দটা হইল সৎ। তাহলে কি হলো? সৎ মা। এই যে মা না ডেকে আপনি সৎ মা ডাকতে চাচ্ছেন, নির্বাচনটা একটা শব্দ মা, আপনি সামনে একটা সুন্দর স্বপ্ন অনির্বাচিত সরকার লাগাই দিলেন। অনির্বাচিত কোন সরকার তো হতে পারে না, এইটা ইন্টারিম পিরিয়ডের জন্য হইতে পারে, এইটা খুবই লিমিটেড পিরিয়ডের জন্য হইতে পারে। বট গাছ যেমন, কলা গাছ যেমন বট গাছের চেয়ে উঁচু হওয়া উচিত না বা উঁচু হয় না, অনির্বাচিত সরকার ও নির্বাচিত সরকারের চেয়ে বেশি আয়ু পাওয়া উচিত না। আর আমরা তাদেরকে চরিত্র যা জানতাছি, 9 মাস তো তারা আছে, তো এক ভাতে টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়। অথবা যদি একটু ভদ্রলোকের মতো বলা হয় মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাই বুঝে যায় দিনটা কেমন যাবে। ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার তো খুব ভালো মানুষদের সরকার বলে আমার মনে হইতেছে না। এমনকি ওনার নিজেরাও, আমি বলছিলাম উনি বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের একজন, আগামী 100 বছর তার মতো সন্তান আসবে কিনা জানি না। কিন্তু আজকে আমি, আমার মনে হয় আমার কথাটা বোধহয় একটু বেশি বলে ফেলছিলাম আবেগের তাড়নায়। ইউনূস সাহেব তো সকাল বিকাল রাত্র দুপুর কথার মধ্যে তো উনি ঠিক থাকতে পারেন না। উনি তো সবাইকে কিছু না দিয়ে উনার নিজের যে 1000 কোটি টাকার যে ট্যাক্স, এটা তো 31শে ডিসেম্বর 2029 সন পর্যন্ত মাফ করায় নিয়ে নিলেন। আমি আপনাকে কাগজ গ্যাজেট দেখাইতে পারি, সবকিছু আছে। উনি তো উনার সবকিছু মাফ করলেন। উনার আশেপাশের লোকজন, এনজিও যারা করতো তাদেরকে উনি মন্ত্রিত্ব দিলেন, এবং মন্ত্রিত্বের সমস্ত মন্ত্রিসভা উনি চালাচ্ছেন। ইচ্ছা করলে উনি কাজের বুয়ারেও উনার মন্ত্রী করতে পারেন। আমার তো উনার যে ব্যাপকতা, উনার সারা পৃথিবীতে উনার যে নাম, এখন আমার মনে হয় উনার নামটা শুধু ব্যবসা বাণিজ্য এনজিও করার জন্য নাম, বাট পলিটিশিয়ান ইজ পলিটিশিয়ান। সুখে দুঃখে শুদ্ধ ভুলে পলিটিশিয়ান ইজ পলিটিশিয়ান, এন্ড হি ইজ রিকোয়ার্ড টু কাট দ্য কান্ট্রিজ প্রবলেম, টু সলভ দ্য কান্ট্রিজ প্রবলেম। পলিটিশিয়ানই একমাত্র পারে একটা দেশের সমস্ত সমস্যা সলভ করতে, ভুলে অথবা শুদ্ধ, একবার ভুল করবে পরে আবার শুদ্ধ করবে। পলিটিশিয়ান ছাড়া রাষ্ট্র ঠিক হবে না। কাজে ইউনূস সাহেবদের মতো ওই ব্যবসায়ী এনজিও দারি, ওই অমুক বিসিএস ছিল, অমুক সিএসপি ছিল, এদেরকে দেখে ফেললাম। তো দেখা তো কোনো, এখন মনে মনে চিন্তা করি কি করলাম ভাই, গাজীর গীত গায়া 5 শিকা কামাই করলাম, 1.5 টাকা খায়া। বাংলাদেশের মানুষের তো এখন এই অবস্থা হয়ে বসছে। আপনি ভোট নেন, তারা যে 2% ভোট পায়, যে ছেলেরা 160টা গাড়ি লয়ে বাড়িতে যায়, এতে তাদের মানসিকতাটা, জনপ্রিয়তা বুঝে যায় না, এতে তাদের মানসিকতাটা বুঝে যায়। আমি ফজলুর রহমান, আমি ইটনামিটামুন অষ্টগ্রাম। আব্দুল হামিদ আমার প্রতিদ্বন্দ্বী ছিল সারা জীবন, উনি রাষ্ট্রপতি ছিলেন। উনি হাজার হাজার পুলিশকে বাধা দিচ্ছে, তারপরে আমি গেলে পরে 10,000 লোক গ্রামে হয়েছে। এখন এই বাউহাটটা তুলে দিলেও 10,000 লোক হয়, আমার 1 পয়সাও খরচ করতে হয় না, একটা গাড়িও লাগে না। এটা মানসিকতায় বোঝা যায়। এই ছেলেটা আমার জন্য যদি কেউ একটা গেট করে, ওর সদস্য পদ থাকবে না। ইটনাতে অষ্টগ্রামে মিটামণি যে একটা গেট কে করছে, আমি ওর বাপের নামটা দেখে নিই।
এবং এই ছেলেটা যে 160টা গাড়ি নিয়ে গেছে, তারপরে দল হিসাবে 1,37,00,000 টাকার যে ইফতার খাওয়াইছে, টাকা কোত্থেকে আইলো সে প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হইলো যে তোমার তো এক পাতাই মেলে না রে বাবা, তুমি তো এখনো শিশু। আমার যে সন্তানের এই ধরনের মানসিকতা, প্রথমেই শেরাটনে খাইতে চায়, ইন্টারকন্টিনেন্টাল সোনার গায়ে খাইতে চায় বা খাওয়াইতে চায়, যে 4 কোটি টাকা দামের গাড়িতে চড়তে চায়, বাড়িতে গেলে পরে 100 গেট চায়, 160টা মাইক্রো চায়, এই মানসিকতা দিয়া তো একটা দেশ, আমি তাদের কাছে সমস্ত ক্ষমতা ছেড়ে দিতে রাজি, আমি রিটায়ার করব, আজকে রিটায়ার করব, কিন্তু আমার সন্তানদের তো দেখতে হবে যে আমার সন্তান ভালো সন্তান হয়েছে। আমি আমার সন্তানকে সবকিছু লিখে দিয়ে দিতে রাজি, কিন্তু সন্তানের বেয়াদবি তো আমি সহ্য করব না। এইটা হচ্ছে বাংলাদেশে। এই সন্তানেরা দেখা, তারা কেন প্রথমেই বললো 47 আর 24 হইলো স্বাধীনতা, 71 কিছু না, এই কথাটা কেন বললো? এইটার উত্তর দিয়ে তো এদের জান বাঁচবে না। আমি তো বললাম তো একটা ইতিহাস আসবে একদিন যেদিন এদেরকে প্রমাণ মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কথা বলতেই চাই আপনার সঙ্গে বিস্তারিত, কারণ মুক্তিযুদ্ধ খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সম্ভবত একে অপ্রাসঙ্গিক করার চেষ্টার কারণেই 2024-এর পরে। সেই প্রসঙ্গে আসব, কিন্তু এই যে আপনি বলছেন বিএনপির কথাটা একটু পরে বলবেন, এবং বলে আপনি সার্জিস আলমের কথা বলছিলেন বা এই জাতীয় নাগরিক পার্টির মহাসমারোহের ইফতারের কথা বলছিলেন, মহাব্যয়ে। তো 2024-এর আগস্টের পর সারা বাংলাদেশ জুড়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং বিএনপির নেতা কর্মীরা এই কাজটিই করছেন, যে তারা নাকি নানা রকম চাঁদাবাজি, লুটপাট, গায়ের জোর খাটানো, এগুলোতে জড়িত হয়ে পড়েছেন। জামায়াতের আমির থেকে শুরু করে এমনকি বিএনপি নেতৃবৃন্দের অনেকেও স্বীকার করছেন এবং বলছেন যে এদেরকেও কন্ট্রোল করা যাচ্ছে না। তো তাহলে মানে বাংলাদেশের মানুষের সামনে অপশন আছে কিনা, বাংলাদেশের মানুষ সে কারণেই ভাবছে কিনা যে করুক না, 2024-এর নতুন নেতারা একটু লুটপাট করুক না? শুনেন, আমি এই খুব একটা বড় আলুর বস্তা, আপনি কি আলু চেনেন? মিষ্টি আলু অথবা গোল আলু চেনেন তো? খুব একটা আলুর বস্তা মাথার মাটি করে নিয়ে গেলাম, মানুষ দেখলো যে এই লোকটা জোর করে বড় একটা আলুর বস্তা নিয়ে গেল। আরেকজন বুদ্ধিমান, সে আলুর বস্তা, সে স্বর্ণের দোকানে ঢুকে তার 2 পকেটে হীরা আর স্বর্ণ ঢুকায় 2 পকেটে করে নিয়ে গেল, কেউ দেখলো। ডাকাতির চিন্তা কোনটা বড় ডাকাত? এক, বিএনপির একটা কর্মী, হাজার হাজার কর্মী কিন্তু বিএনপির জেল খাটছে, ইলিয়াস আলীর মতো লোকেরা গুম হয়ে গেছে, শত শত কর্মী গুম হয়েছে, বিএনপির লাখ লাখ মামলা হয়েছে। আমি ফজলুর রহমান আমেরিকাতে নির্বাসনে রয়েছি, আমি রিট করে দেশে আসছি, জেলে গেছি, আমি ফজলুর রহমানের কথাই বলছি। 10 বছর আমি বাড়িতে যেতে পারি নাই, মা বাবার কবর দেখতে যাইতে পারি। অনেক কর্মী নির্যাতিত হয়েছে, এমন হয়েছে ডান্ডা বেরি পায়ে পড়িয়া বাবার জানাজায় আসছে, মায়ের জানাজায় আসছে। সেই ছেলেটা জেলখান থেকে বাইরে যখন ইদানিং কালে দেখছে স্ত্রীর পেটে ভাত নাই, অসুস্থ স্ত্রীর চিকিৎসা নাই, বাচ্চাটার গায়ে একটা শার্ট নাই, আমারও খাওয়ার কোনো ব্যবস্থা নাই, হইতে পারে এই ছেলেটা কারো কাছ থেকে 10,000 টাকা নিচ্ছে, হইতে পারে 5,000 টাকা নিচ্ছে, আমি এটা অস্বীকার করবো। এটা তো একটা বিএনপি তো একটা প্ল্যাটফর্ম, এটা তো একটা মানে খুব সংঘবদ্ধ একটা দল, তা না, নিতে পারে। এরকম করছে করছে বলে দুর্নামটা বেশি হয়েছে, দোকানে গিয়া কইছে 500 টাকা দাও, 200 টাকা দাও, রিক্সাওয়ালার কাছে চাঁদা চাইছে, বাস স্ট্যান্ডে গেছে, এই নাম হয়েছে। কিন্তু আমি গেছিলাম রাজশাহী কিছুদিন আগে, সেই রাজশাহীর 25শে ফেব্রুয়ারি আমি গেছিলাম। সেই 25 ফেব্রুয়ারি শুনলাম যে একটা রাজনৈতিক দল সামান্য টাকার একটা প্রতিষ্ঠান দখল করছে, সেই প্রতিষ্ঠানের ভ্যালু হইল মাত্র 12 থেকে 13,000 কোটি টাকা। সারা বিএনপি মিল্লা যে লুটটা করছে, যদি করিয়াও থাকে, এক রাজশাহীতে যে একটা রাজনৈতিক দল যারা স্লোগান দেয় 2 সাপের 1 বিষ, নৌকার দানে শেষ, এক রাজশাহীতেই তারা 12-13,000 কোটি টাকা। ওই দিনও আমার কাছে ময়মনসিংহের কি কি দখল করছে তারা, অকল্পনীয় ব্যাপার। সমস্ত ব্যাংক দখল করে বসে আছে, আপনাকে আমি বলি সমস্ত সচিবালয় তারা দখল করে বসে আছে। মন্ত্রী কিছু না, উপদেষ্টা কিছু না, তাদের ঠিক করা আছে তোমরা 5 জন পিডব্লিউডি মিনিস্ট্রি দেখবা, কে প্লট নিয়ে দেখবা, তোমরা 5 জন কমিউনিকেশন দেখবা, তোমরা অমুকরা শিক্ষা দেখবা, মাস্টার করে বদলি হইতে করে। এইভাবে একদিনে তারা হয়তোবা দেখা গেল 100 কোটি টাকা তারা চাঁদাবাজি করছে। আর বিএনপির কর্মীরা 100 জনে মিলে দেখা গেল
10 লক্ষ টাকা চাঁদাবাজি করছে। আর তা ওরা আপনি যে 100 স্লোগানের কথা বললেন সেটা তো জামায়াতে ইসলামীর স্লোগান, মানে আপনি জামায়াতে ইসলামীর কথা বলছেন। এটাই শোনা যায় যে জামাত ইসলাম যে চুপ করে গেছে, এদের পেট ভরে গেছে, অন্যরা চোর কইতাছে, কিন্তু ওরা মনে করতেছে কাক যেমন চোখ বুঝে সবকিছু লোকায় মনে করে, কেউ বুঝি দেখে নাই, মানুষ কিন্তু দেখে ফেলছে। কাজে এই রাজনৈতিক দলগুলো এমন হয়েছে, বিএনপির ত্রুটি বিচ্যুতি যেমন আছে, বিএনপির কিন্তু অ্যাকশনটাও তেমন আছে। আমরা প্রায় 500 থেকে 700 নেতা কর্মীকে কিন্তু দল থেকে আমরা বহিষ্কারও করছি, তাদের বিচারও করছি। তারপরে আমরা করব, আপনি তো এটা নিয়েই খাইতে হবে। আমার বাড়ি যদি ভাঙ্গাচোরা থাকে, আমার বাবা যদি সেরা পাঞ্জাবি বা শার্ট গায়ে দেয়, তাকেই তো আমার বাবা ডাকতে হবে। সুটকুট পরের লোককে তো পছন্দ করলে আমার হবে না। আমার দলগুলো তো, রাজনৈতিক দলগুলো ওখানে গড়িয়া উঠে নাই। 72 থেকে ধরে আজ পর্যন্ত 54 বছর একটা রাজনৈতিক দল, আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করার লোক, একটা রাজনৈতিক দল যেভাবে গড়ে উঠে, সেই চেষ্টাটা তো, প্রচেষ্টাটা তো আমরা করি নাই বলে এখন করতে হবে। আর যারা করছে তাদের তাদের যাদের যাদের সেই আছে, সংগঠিত শক্তি কিছু আছে, তারা তো ফিলোসফিক্যালি তারা তো ডাইভার্টেড লোক, পারভার্টেড লোক। আপনি কি আমার কথাটা এইরকম একটা বলতে জায়গা পারছেন? থেকেই কি এই কথা নাকি যে আগে সংস্কার পরে নির্বাচন? আর আপনি যে এই রাজনৈতিক বাস্তবতার কথা বললেন যে আসলে গুরুত্বপূর্ণ সব জায়গায় বসে আছে, আপনি জামায়াতে ইসলামীর কথাই বলেছেন। জামায়াতে ইসলামীর বড় বড় ব্যবসা গুলো থেকে শুরু করে সরকারি বড় পদ থেকে শুরু করে, মানে তারা একরকম গুছিয়ে বসেছে, এই তো আপনি বলছেন। আর জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের এই দল তো ধরেন ক্ষমতায় আছে। তাহলে এখন যে বন্দোবস্ত, তাতে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার লম্বা সময় থাকলে এই বন্দোবস্তের খুব সুবিধা হয়। তাহলে তো আমি দেখি বিএনপি ছাড়া আর কারো নির্বাচনের দরকার নাই। তো শুধুমাত্র বিএনপির সুবিধার জন্য জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদের দল কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন কেন? না, একটা পার্টি নির্বাচন চায় না, আর সবাই আমরা নির্বাচন চাই দ্রুত। একটা পার্টি, ওয়ান পার্টি। এটা হলো ওই যে সমস্ত গাছের গোড়া, ওই যে রসুনের গোড়া এক, এই সব জামাত থেকে সৃষ্টি। এবি পার্টি, নতুন নাগরিক পার্টি, আরো যদি দুই একটা হয়, হ্যাঁ, এক বৃন্তে বহু ফুল এখানে। এইগুলা জামাতের বৃন্ত থেকে এই ফুলগুলা ফুটছে, এবং তাদের চেতনার স্তরও এক, প্লাস মাইনাস আছে একটু একটু, মানে ওই কি কয়, গ্রেডের ডিফারেন্স আছে, কিন্তু চেতনার স্তর সবারই এক। মুক্তিযুদ্ধকে মানবো না, শেখ মুজিবুর রহমান একটা ফেসিস্ট ছিল, বাংলাদেশের 72-এর সংবিধানটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো আছিল, এগুলো সব ছিঁড়ে ফেলা দিতে হবে। এই ব্যাপারে যারা যারা একমত, তারা ইলেকশন চায় না। আর এর বাইরে যা আছে সবাই ইলেকশন চায়। সবাই, আপনি আমাকে একটা নামও বলতে পারবেন না যে ওরা ইলেকশন চায় না। সবাই বলে যে দরকার নাই, সংস্কার অপসংস্কার কিচ্ছু দরকার নাই, আগে ইলেকশনটা দেও। তুমি কে, হু আর ইউ? ইলেকশন দেও, লেট দ্য পিপল অফ দি কান্ট্রি। তারা 2024-এর আন্দোলনের বিজয়ী পক্ষ, তারা 2024-এর আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ। সেই জাতীয় নাগরিক পার্টিকেও আপনি যদি জামায়াতে ইসলামী বলেন, এবং জামায়াতে ইসলামীও তো ভীষণ শক্তির সঙ্গে 2024-এর আগস্টের পরে প্রকাশ্য রাজনীতিতেও সংগঠিতভাবে এলো। তো এই দুই দল নির্বাচন চাইছে না, তো ধরেই তো নেওয়া যায় 2024-এর বিজয়ী পক্ষ নির্বাচন চাইছে না, তো তাদের তো সেটা না চাওয়ার অধিকার আছে। এক নম্বর হলো, 24-এর আন্দোলনে জামাত ইসলাম দৃশ্যমান ছিল না, পিছন থেকে হেল্প করছে। পরে আমরা জানতে পারলাম যে ইসলামী ছাত্র শিবির ছিল ব্যানগার্ড। এটা সার্জিস আলম নামে যে সমন্বয়কদের নেতা বলল ইসলামিক ছাত্র শিবির ব্যানগার্ড। আমি বলছিলাম তখন, আমি তওবা করে বললাম, এই নামটা যদি আগে আসতো তাহলে অন্তত একজন মানুষ এই মাইনাস হইতো এই আন্দোলন থেকে, তার নাম হলো ফজলুর রহমান। এটা জামাত বিভিন্ন ভাবে প্ল্যান প্রোগ্রাম করে, আমি কনস্পিরেসি বা নাইবা বললাম, তাদের মতো প্ল্যান প্রোগ্রাম করে জাতীয় আন্তর্জাতিক ভাবে ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্রমূলক যে কাজগুলো করছে, তারই বহিঃপ্রকাশ আমি বলবো সামনে আসছে। এবং ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে অনেক সুসংগঠিত এবং সুকৌশলে। তারা সামনে গান গান বাজাইছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, পথের ওই যে তীরহারাই ঢেউর সাগর পাড়ি দিব, পিছনে গান বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। মনে হয়েছে, আমি তো বিভ্রান্ত হয়েছি, মনে হচ্ছে তো মুক্তিযুদ্ধের ছেলে পেলে রাস্তা সামনে আসুক না, চোর চোরটা একটু পিছনে যাক না।
কিন্তু পরেই তো দেখলাম যে না, জিনিসটা যেন এরকম না, জিনিসটা যেন ভিন্ন রকম। যখন তারা বলা শুরু করলো 47 আর 24 হইল স্বাধীনতা, 71 হইল বাইয়ে বাইয়ে গন্ডগোল। পরে বললো, কেন বললো? যখন 71-কে তারা স্বীকার করে না, তখন বোধ হয় আমার মতো একজন হতভাগা একজন লোক বাংলাদেশে, আমি কিন্তু দলটা করি বিএনপি, কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে একটা কথা বললাম, জয় অথবা মৃত্যু, জীবন অথবা মৃত্যু। মুক্তিযুদ্ধের বাইরে কোন কাজ বাংলাদেশে হইলে পরে এখানে প্রয়োজনে আবার রাজনৈতিক যুদ্ধ। যখন বলা হলো শেখ মুজিবুর রহমানকে এই দেশে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে, তার ছবিটা বঙ্গভবন থেকে নামানো হইলো, আমি হতবাগা বলছিলাম শেখ মুজিবের এই আঙ্গুলটা টাইনা সুজা করতে অথবা নামাইতে ওই যে রাজাকারের বাচ্চারা চিরদিন পারবে না, ইতিহাসে থাকবে। এই কথাটা আমি বলছি, এখনো কথাটা বলছি। তারা যদি এইসব আলাপ আলোচনা, এই দেশকে আফগানিস্তান, সিরিয়া, লেবানন বানায় ফেলবে, এইসব আলাপ আলোচনা বাদ দিয়ে যদি গণতন্ত্রের পথে চলে এবং বাপের বেটা যদি হয়, তারাতে গণতন্ত্রের পথে গেলে মানুষের সমর্থন নিয়ে তারা যদি রাষ্ট্র ক্ষমতা 100 বছর চালায়, সেটা শরিয়া আইন করুক, তালেবান করুক, আমার কোনো আপত্তি নেই। লেট দেম কাম টু দ্য ফিল্ড টু টেক দ্য মানে সাপোর্ট অফ দ্য পিপুল, ডিসিশন অফ দ্য পিপুল, তাদেরকে আসতে বলেন। এখানে না থেকে চক্রান্ত করে ওই ভিতরে থেকে সমস্ত প্রতিষ্ঠানগুলো, ঢাকার মতো বিশ্ববিদ্যালয়ে রাজাকাররা হবে হেড, রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে, এগুলো আমি চিন্তাও করি না। 21শে ফেব্রুয়ারি মাঠ হবে ইস্তেমার মাঠ, এইগুলা যে দেশে হয় সেই দেশে মৃত্যু 21শে ফেব্রুয়ারি চলে গেল। আমি কিন্তু আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে এই গানটা শুনিনি। 16ই ডিসেম্বর চলে গেল, একটা খুব কঠিন গান ছিল, শাহনাজ রহমতুল্লাহ গাইতো গানটা, সবকটা জানালা খুলে দাও না, আমি কিন্তু গানের সুরটা শুনি নাই। এই যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার দিনগুলো কালকে চলে গেল, 26শে মার্চ, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা কিন্তু আমি শুনি নাই। এই বাংলাদেশটা আমি চাই না, এবং এই বাংলাদেশটা যারা করতে চায় তাদের বিরোধিতা করবই। যাই হোক, মুক্তিযুদ্ধ যেহেতু করছি, দ্যাট ওয়াজ মাই কমিটমেন্ট টু দ্য পিপল অফ দি কান্ট্রি। আমার মায়ের কাছে আমার শপথ আছে, আমার বাপের কাছে আমার শপথ আছে, আমার দেশের জনগণের কাছে আমার শপথ আছে। আমার যে ভাগনাটা মরে গেছে পাশের থেকে গুলি খায়া, যুদ্ধে, সিলেটের যুদ্ধে মারা গেছে, সুনামগঞ্জের যুদ্ধে মরে গেছে, আমার যে ভাগনাটা লাভ মেরে পাশাত উপর উঠে বলছে, মামা মারে দেখো মামা, মরে গেছে গা, মা পাগল হয়ে মরছে। অত সহজে ছেড়ে দেওয়া হবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই কথাটা আপনাকে আমি বললাম। যা করে সব আমি, ছেলেদের সব কথা আমি রাজি হব, কিন্তু মুক্তিযুদ্ধ, আধুনিকতা, গণতন্ত্র, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, শুধু এফতাদিয়া মাদ্রাসা আর কি মাদ্রাসা, কওমি মাদ্রাসা না, সেটাও চলবে। আবার এই দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চলবে। ওইখানে যখন যেমন চলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের রহমানির রহিম, যেমন চলবে একটা মাদ্রাসাতে, তেমনি অতে চলবে, বাংলা পড়ায় চলবে, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলি, সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, কোনটাকে ছাড় দেওয়া হবে না। আপনি যেমন সারা রাত ওয়াজ করবেন, করেন গিয়া, কিন্তু আমিও লালনের গান গাইবো, আমাকে বাধা দিতে পারবেন না। আমিও শাহ আব্দুল করিমের গান গামো, আমিও উকিল মুন্সির গান গামো, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমার গানে বাধা দেওয়া যাবে না। আমিও হাসন রাজার গান গায়ে কইমু, আমি হাসন রাজায় কয় আমি কারো নয় রে, আমিও গান গাইবো হাসন রাজার, আমার গানেও বাধা দেওয়া যাবে, ফজলুর রহমান ফজলু ভাই, আমার নাটকে বাধা দেওয়া যাবে না। নাহিদ ইসলাম 26শে মার্চে স্মৃতিসৌধে গিয়ে তো আপনাকে আশ্বস্ত করবার জন্য, বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করবার জন্য বলেছেন যে 1971 আর 2024 পরস্পর বিরোধী নয়। তো জাতীয় নাগরিক পার্টির নেতার এই কথায় আপনি আশ্বস্ত হচ্ছেন না কেন? আমি তো বললাম আমার ছোট ছেলেটা ব্যারিস্টার হেওয়া হয়েছে 2 বছরের পর, ওর কথা আমি কি আশ্বস্ত? ও তো বলে যে 24 আর 71 যদি সমান সমান বলে, তাও তো সে অপরাধের কথা বলে, অন্যায়ের কথা বলে। 71 যদি বাঘ হয়, 24 হলো বিড়াল। যদি আমি ধরেও নেই তাদের কথায় 1500 লোক নিহত হয়েছে, ধরে নিলাম, বা শহীদ হয়েছে, আমি তাদের প্রতি সেলুট জানাই, কিন্তু একটা যুদ্ধে শুধু খুলনাতে 8ই ডিসেম্বর 1971 সন একটা যুদ্ধে 15,000 লোক মারা গেছে, একটা যুদ্ধে।
আমি সিলেট সেক্টরে ছিলাম সারা যুদ্ধে, ময়মনসিংহ আর সিলেট সেক্টরে কত হাজার লোক মারা গেছে। আমার একটা গ্রামের নাম ছিল 36, গ্রামটার নাম 36, আমার ইটনা থানায়। একদিনে ওই গ্রামটাতে 526 জন লোককে মেরে ফেলছে, লিস্ট আছে আমার কাছে। কাজে কোথায় মুক্তিযুদ্ধ? আগরতলার কোথায় উগারতলা? কি বলেন, কোথায় মুক্তিযুদ্ধ? দুই পক্ষের যুদ্ধ হইতেছে আগারতে, ধুম 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 যুদ্ধ হইতেছে, দিনের পর রাতের পর রাত, কামান চলতেছে, হ্যাঁ, মেশিন গান চলতেছে, এই শালদা নদীর যুদ্ধ চলতেছে, সারা পৃথিবীর যুদ্ধে আতঙ্কিত হচ্ছে। বঙ্গোপসাগরে 7ম নৌবহর আসছে, ইন্দিরা গান্ধীর মতো মহিষী মহিলা বিশ্বযুদ্ধের রিস্ক নিচ্ছে আমার দেশের জন্য। কার সাথে কি মিলায়? এগুলো মিলাইলে আমাদের মানতে হবে, কেন মানবো? হ্যাঁ, আমি 24-এর গণঅভ্যুত্থানকে আমি রেসপেক্ট করি, যে তারা জীবন দিছে, সবকিছু দিছে, তাদের গণঅভ্যুত্থান হইতে পারে, বাট দিস ইজ নট মুক্তিযুদ্ধ। আমি বলছি কথাটা এইটা, যার যার অবস্থানে থাক, বেশি করতে চাইলে কিন্তু এটার প্রতিবাদ হবে। হইতে পারে যে মুক্তিযুদ্ধের কথা বেশি বলতে গিয়া শেখ হাসিনা এই দেশটাকে শুধু নিজের করতে গিয়া সব শেষ করছে, কিন্তু মুক্তিযুদ্ধ আর হাসিনা তো এক জিনিস না। হাসিনা তো মুক্তিযুদ্ধ দেখে নাই, কোথায় গুলি হয়েছে, তখন তার পেটে বাচ্চা ছিল। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 27 তারিখে জয় হয়েছে। কাজেই উনি তখন 3 মাসের প্রেগনেন্ট ছিল। উনি তো যুদ্ধে যায় নাই, ওনার স্বামী তো 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধে যায় নাই, এখানেই ছিল, ঢাকাতেই ছিল। ওনার সঙ্গে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক? হাসিনা হাইরে গেছে বইলা মুক্তিযুদ্ধ হাইরে গেছে যারা মনে করে, এরা তো বোকা। কিন্তু এই জায়গাটা তৈরি হলো কেন? মানে 2024-এ এই অভ্যুত্থান শেষে আমরা দেখলাম 1971, 72-এর সংবিধানের কথা তো আপনি বললেনই, মানে ওই ইতিহাসটাকে মানে একটা মুছে দিয়ে বা পিছনে রেখে 2024-কে মহিমান্বিত করার এই চেষ্টাটার কারণ কি মনে হয়? মানে এই তরুণ ছেলেদের মধ্যে এই চেষ্টা, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা কেন? মানে এর পেছনে কি কারণ থাকতে পারে? তাদের ব্যক্তিগত পিতা আছে, একজন মানুষের জন্মের কিন্তু ব্যক্তিগত পিতা থাকতেই হবে, আমারও আছে, সবারই আছে। আবার রাজনৈতিক পিতাও আছে। তাদের ব্যক্তিগত পিতা কারা আমরা দেখি মাঝে মধ্যে, আমরা তাদের ব্যাপারে বলতে চাই, ভালো মানুষ খারাপ মানুষ যাই আছে তাদেরকে আমরা সালাম জানাই। তারা কি করছে? কারণ তাদের যে বাপ, আমি একজন দেখলাম যে এই কারো বাপের বয়স 65 বছরের বেশি না। ওই নেতারা যারা নাহিদ ইসলাম অমুক সব, আমি সার্জিস আলম হাসনা, এই 60-65, আর আমার বয়স 77। অর্থাৎ আমি যখন মুক্তিযুদ্ধে গিয়ে যুদ্ধ করছি কমান্ডার হিসাবে, ওদের মা বাবার কিন্তু দেখা হয়েছে। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কাজেই ওদের বাবা কি করছে, তাদের বাবা তো ছোট ছিল, তাদের দাদা কি করছে সেটা খোঁজ নাই বা নিলাম। কিন্তু তাদের যে রাজনৈতিক পিতা, রাজনৈতিক শিক্ষা যারা তাদেরকে দিছে, যা আমি বুঝতে পারি, আমার যদি সেই বোঝাটা, আমি 61 বছর যাবৎ পলিটিক্স করি, আমার সেই অভিজ্ঞতাটা যদি ভুল না হয়, এরা সেইখান থেকে সেই অভিজ্ঞতাটা পাইছে যে বাংলাদেশ খারাপ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ খারাপ, 72-এর সংবিধান খারাপ। এরা এটা কনভিন্স হয়েই যুদ্ধে নামছে এবং সেই যুদ্ধে তারা জয়লাভ করি সেটা বলা শুরু করছে। এখন যখন ধাক্কা খাইছে যে না, ওয়ালের মধ্যে ধাক্কা খাইছে যে না, এটা যেন ঠিক না, তখন আস্তে আস্তে বলছে না, 71 একটা ছিল, আমরাও মানি 71, এখন এটা কইতেছে সংবিধান ছিঁড়ে ফেলবো, কবর দিয়ে কেন? 72-এর সংবিধান কবর দিব? 309 ঘন্টা শুধু বিতর্ক হয়েছে, 309 ঘন্টা দিনে রাইতে। আমি তো চ্যালেঞ্জ করছি, ওখানে 100 জন লয়ার ছিল, আমি দেখাইতে পারবো, গণ পরিষদে 100 জন লয়ার ছিল, ওদের কেরা মোহরি হইতে পারবো না, মোহরি যে লোকটা ডক্টর কি রাজা বদলাইতেছে, তার নাম আলী রিয়াজ, সংবিধানটা বদলায় ফেলা দিতে চায়, ওরে বলি ডক্টর কামাল হোসেনের জুনিয়র হইয়া দেখো ডক্টর কামাল হোসেনের ডিক্টেশন নিতে পারো কিনা। আমি চ্যালেঞ্জ করলাম, আলী রিয়াজ ডক্টর কামাল হোসেনের ডিক্টেশন নিতে পারবেন। কাজেই যারা মনে করে খালি ডক্টর কামাল হোসেন না, আমি কত নাম বলবো বাংলাদেশে যারা সংবিধানটা করছে, কত নাম বলবো। সেই ব্যারিস্টার ইশতিয়াক আহমদ থেকে ধরে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষেরা, সেই জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকারা পার্লামেন্ট মেম্বার ছিল না, কিন্তু দিনের পর দিন সেই সংবিধান করার জন্য তাদের সহযোগিতা, তাদের সহমর্মিতা, তাদের সাহায্য নেওয়া হয়েছে। কে বলেন বাংলাদেশের একটা লোক বাদ ছিল না, নট এ সিঙ্গেল ম্যান, যাদের সেদিন আনিসুজ্জামানের মতো লোক, আহমদ শরীফের মতো লোকেরা
সেদিন করছে বাইরের থেকে মনোরঞ্জন ধরের মতো লোকেরা যারা 70 বছর পলিটিক্স করে মারা গেছে নির্বাসনে ছিল কোথায়? ওই ঢাকা কারাগারে না, আন্দামান দ্বীপপুঞ্জে যারা নির্বাসিত ছিল সেই মনোরঞ্জন ধরের মতো লোকেরা পরবর্তী সময় আইনমন্ত্রী হয়ে এটা সংশোধন করছে। অত সোজা না, এটাকে ছুড়ে ফেলায় এবং 72-এর সংবিধান। আমি আপনাকে দেখাইতে পারি আমার কাছে 25টা সংবিধান আছে 72-এর, 25টা সংবিধান আছে, 1 থেকে 153 পর্যন্ত। ফজলুর রহমান এমনি ফাইটটা দিচ্ছে না, লেখাপড়া জানিয়ে আসছি। ওই যে এক এক বেটায় কয় যে এই অমুক খুব ভালো ছাত্র, জীবনে কোনোদিন 1 to 10 সেকেন্ড হই নাই, স্কুলে কারো কাছে সেকেন্ড হয়নি। আমরাও লেখাপড়া করে আইছি, আমরাও মাস্টার ডিগ্রিতে বা গ্রাজুয়েশন ডিগ্রিতে আমরা স্ট্যান্ড করা ছেলে পেলে লেখাপড়া করেছি, মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, সমস্ত কনস্টিটিউশনটা মুখস্থ আছে। একজনে বলতে হবে কোথায় এর ত্রুটি, খালি ছুড়ে ফেলে দিব, এত সোজা না। কাজে আমি যে বিরোধিতাটা করতেছি, আমার দল, আমি যখন কঠিন বিরোধিতা করি আমি মনে করি আমার দল আমার দলের অবস্থানে থাক, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে বিরোধিতা করি। আমি ফজলুর রহমান বাংলাদেশের একজন সিনিয়র অ্যাডভোকেট, আপনি বুঝেন ব্যাপারটা। আমি কিন্তু সিনিয়র লেখা, কিন্তু সিনিয়র অ্যাডভোকেট এটা অর্জন করতে হয়। আমি বাংলাদেশের একজন সিনিয়র অ্যাডভোকেট, আমি আইন জানি না, সংবিধান জানি না কথা কইতেছি। এগুলা কেন বল? মানে এই যে আশঙ্কাগুলো আপনি প্রকাশ করছেন, বা একটা বড় আশঙ্কা তো আসলে আছেই সমাজে, যে একটা নতুন বাংলাদেশটার আসলে চেহারা কি হবে, বা এই ছাত্ররা যেই চেহারা দিতে চাইছে সেই চেহারা আসলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে কিনা। কিন্তু কি করবার আছে, মানে পরিস্থিতি তো এমন, সেখানে আপনি আসলে রাজনৈতিক কি সমাধান দেখেন? মানে বিএনপির কি সেই শক্তি সামর্থ্য আছে? আর আপনি বলছেন যে জামায়াত ইসলামী আর জাতীয় নাগরিক পার্টিকেও তাদেরই দল বলছেন যে তারা ছাড়া আর সবাই নির্বাচনের পক্ষে আছে। তো বিএনপি ছাড়া তো আসলে মাঠে আওয়াজ তোলার মতো বা রাজনৈতিক শক্তি সামর্থ্যওয়ালা আর কোনো দল নেই। তাহলে আসলে মানে কিভাবে, মানে বিএনপি কি করে এই রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে, মানে নির্বাচনের দিকে হাঁটাতে পারবে? যে আশঙ্কার কথা বলছেন সেই আশঙ্কার বাংলাদেশকে আবারও মূলধারার ট্র্যাকে নিয়ে আসতে পারবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে বলি কি করা হচ্ছে বা কি করা, আমি আপনাকে বলি তারা যে কি করতেছে। একদিন দেখা গেল আমাকে তাদের পছন্দ হয় না, মিছিল করে আসলো, কারো কথা মানলো না, পুলিশ দৌড়ায় চলে গেল, আমাকে পাইলে কুপায় মেরে ফেললো, আমার বাড়িটা পুরায় দিল, আমার বউরে অসম্মান করে চলে গেল। এটাকে বলা হচ্ছে মব জাস্টিস, মব মুভমেন্ট, মব বাংলাদেশে চলছে। এখন থামছে, কেন থামছে জানেন? একটু থামছে, আবারও হবে কিনা আমি জানি না। থামছে মানে তাদের শক্তি কমে গেছে। কারণ মানুষের কি তাদের বিরুদ্ধে মাঠে নামছে না তাও না, কিন্তু ওই যে একটা ওপিনিয়ন ফর্ম হয়ে গেছে, যে যা হওয়ার সঙ্গে সঙ্গে গুলশানের একটা বাড়িতে রাত 3টার সময় ওইটা ফেসিস্টের দালালেরা হুঁশিয়া সাবধান কইয়া সেই বাড়ির সমস্ত গয়নাগাটি সোনা দানা সব লুট করিয়া মেয়েদেরকে বেইজ্জত করিয়া ছেলেকে মাইরিয়া সবকিছু লয়ে আইব। ওইটার ব্যাপারে মানুষের একটা এগেইনস্ট ওপিনিয়ন গড়িয়া উঠছে মারাত্মক ভাবে, এবং এটা যদি রাজপথে আসে তাদের এদের ছিন্ন নিশ্চিন্ন হয়ে যাবে। এই কারণে একটু থামছে। কিন্তু তারা যে কাজগুলা করতেছে যে মানুষের, বা আমি একদিন বলছিলাম, দেখেন আমি বলছি যে আমার এলাকাতে কত বড় বড় দালাল ছিল, আমি নাম নাইলা বললাম, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, এই কারণে আমি বড় করে কথা বলি। একটা লোকেও বলবে না যে ফজলুর রহমান কথা বেঠিক বল, আপনি সারা কিশোরগঞ্জের আমি মুক্তিযোদ্ধা কমান্ডার। কই, আমি তো সেই বড় বড় দালালদের বাড়ি পুড়ে দেই নাই, তাদের ছেলে মেয়েদের তো আমি রাস্তায় ফেলায় দিই নাই। আমি তো মুক্তিযোদ্ধা, আমি পারতাম। আমি এক সময় বলছিলাম 23 বছরের বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল আজকে ইউনূস সাহেবের হাতে সেই ক্ষমতা নাই। কেন জানেন? এটা খুব সমালোচনা হয়েছে। 23 বছর বয়সে আমি আজমিরিগঞ্জের সাল্লার, বানিয়াচুঙ্গের, লাখাই সমস্ত রাজাকাররা আমার কাছে সারেন্ডার করছে। আমি খালি মুক্তিযোদ্ধার জন্য বললে গাঙ্গে ফেলাই দিতে পারতো, এই ওরে গুলি করে ফেলাইতে, ফিরানোর ছিল না। কিন্তু ইউনূস সাহেবের এই ক্ষমতা নাই, কারণ সে আইনের দ্বারা তার ক্ষমতাটা নির্ধারিত। সেই ক্ষমতা কোনোদিন আমি খাটাই নাই, কারো বাড়ি তো পুরি নাই। আজকে কেন মানুষের বাড়ি পুড়ে দেন আপনি? আজকে কেন জাতীয় নেতাদের ছবি ভাঙ্গিয়া আপনি প্রস্তাব করেন? আজকে কেন আপনি
7 জন বীর শ্রেষ্ঠ, আমার কিশোরগঞ্জে 7 জন বীর শ্রেষ্ঠ ছবি নামাইয়া জুতা দিয়া পাড়ায় সেই বীর শ্রেষ্ঠ ছবিগুলো ভাঙ্গেন, এগুলা কইলে আমার মহাপাপ হবে? না হয় শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ, কারণ শেখ মুজিবুর রহমান 66 সনে খুব বাজে কাজ করছে, 6 দফা দিয়া কইছে পাঞ্জাবিরা আমাদের সব লুট করতেছে। শেখ মুজিবুর রহমান মানুষের মুখে ভাষা দিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, না হলে আমাদের তো দুলাবাই হইতো পাকিস্তানি সুন্দর সুন্দর লোকগুলা। খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর, বুঝলাম তার বাড়িঘর পুড়িয়া ফেলুক, কিন্তু 7 জন বীর শ্রেষ্ঠর ভাস্কর্য ভাঙ্গিয়া পাড়ায়া পুড়লো কেন? এরা তো সবাই আর্মি ছিল, এরা তো আমাদের মুক্তিযুদ্ধের গৌরব। এই কথা কইলে আপনি আমাকে মহাপাপী বলবেন? এদের কি বিচার করছে ইউনূস সাহেব, নাকি মনে মনে হাসছে? এটা বলেন, ক্রুর হাসি। হ্যাঁ, ওই আপনি বারবার ইউনূস সাহেবের কথা বলছেন, মানে ইউনূস সাহেবের স্বার্থটা কি? ইউনূস সাহেব তো বলছেন যে তাকে ছাত্ররা এনে অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছে, আর তিনি বলেছেন কিছু সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারার স্বাধীনতা পেলেই তিনি এই দায়িত্ব নেবেন, সেই শর্তে তিনি এসেছেন। তো মানে এই মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়ানোতে আপনি জামায়াতে ইসলামীর কথা বলছেন, তাদের রাজনৈতিক আদর্শের কথা তো আমরা জানি। আপনি যদি জাতীয় নাগরিক পার্টিকে জামায়াতে ইসলামীরই বি টিম বলেন, তাহলে সেটারও না হয় একটা রাজনৈতিক আদর্শ পরিষ্কার হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এর মধ্যে? আপনি ঠিক আছে, আমি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স কত আপনি জানেন তো? 84 বছর বলে, আমি বলি 85। আমার বয়স কিন্তু 77, খুব বড় না। আমার যখন মুক্তিযুদ্ধে 23 বছর বয়স ছিল, ঢাকা ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে পড়ি, যুদ্ধে গেছি। ইউনূস সাহেব আমেরিকায় ছিল, উনি কিন্তু যুদ্ধ করতে পারে নাই, যায়ও নাই। কাজে আমি এইটা আমার একটা গুণ বেশি, আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। উনি নোবেল পুরস্কার পাইছে, আমিও 10 বছর বাঁচা থাকলে আল্লাহ যদি আমাকে যোগ্যতা দেয়, অনেক পলিটিক্যাল লোকজন সারা পৃথিবীতে নোবেল পাইছে, আমি যদি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় জাতির সেবা করতে পারি, নোবেল কমিটি আমাকে পুরস্কার দিতে পারে, এটা আশা আছে। কিন্তু ইউনূস সাহেব আর কোনোদিন মুক্তিযোদ্ধা কমান্ডার হইতে পারবে না, কারণ মুক্তিযুদ্ধ আর আসবে না। আমি কেন বলছি, ইউনূস সাহেবের কতগুলো কাজ আমার মনে হয়েছে যে এই কাজগুলোর পিছনে তার সমর্থন আছে। সেই সমর্থন গুলা কি? এই যে মব সৃষ্টি করে মানুষের বাড়িঘর পোড়ায় দেওয়া, স্ট্যাচু ভাঙিয়ে দেওয়া, শুধু তা না, এই ছেলেরা অনেকগুলো কাজ করছে। যে উনি যে বলতেছে ছেলেরা আমাকে মন্ত্রী বানাইছে, প্রধান উপদেষ্টা বানাইছে, ছাত্ররা তরুণরা, উনি ইচ্ছা করলে তাদেরকে থামাইতে পারতেন। উনি থামানোর বদলে বরং বললেন তোমরা একটা রাজনৈতিক দল করো। বিদেশে গিয়েও বললেন যে আমি বলছি ছেলেরা রাজনৈতিক দল করতে। দেশে ফিরে যখন ছেলেদেরকে উৎসাহিত করলেন রাজনৈতিক দল করার জন্য, ছেলেরা বলছে স্যার আমরা কি পারবো, বলো তোমাদেরকে সবাই চিনে, তোমরা করো। তাহলে এই ছেলেদের কর্মকাণ্ডের সঙ্গে ইউনূস সাহেবের কর্মকাণ্ড যুক্ত না? যার প্রাইভেট সেক্রেটারি না, তার নাম কি পিয়ারু নাকি, তাকে প্রেস সেক্রেটারি, ওই প্রথম দিনই নাহিদকে নেতা হওয়ার আগে, দল করার আগেই বলছে আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, হ্যান্ডশেক করে। যে ইউনূস সাহেবের মাথার উপর দিয়ে কথা বলে, আমি ইউনূস সাহেবকে বলি বৈরাম খা, আর ও হইল সম্রাট আকবর। কাজে আমি ইউনূস সাহেবকে আপনি যদি না পারেন রিজাইন করেন, হোয়াই ডোন্ট ইউ রিজাইন, বরং আপনি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আজ দ্বিতীয়া কাল তৃতীয়া পরশু মঙ্গলবার কইয়া আপনি ক্ষমতাকে প্রথম বলেন ডিসেম্বরে দিয়ে দেন, পরে যখন ডেটটা কম হয়ে গেছে তখন আবার ওনার একজন ওই যে ফুলপুরি আছে সিলেটে বাড়ি, হবিগঞ্জ আমার বাড়ি থেকে 12 মাইল দূরে, তার নাম হলো রিজওয়ানা হাসান। উনি আবার একটু মিষ্টি সুরে হাইসা হাইসা সিলেটি ভাষায় না বইলা ওই শান্তিপুরি ভাষায় বলে না না ইলেকশন হবে, স্যার বলছে ডিসেম্বরে হতে পারে, তবে এটা জুনেও যাইতে পারে, ওই কিন্তু শিফট করলো। আমি কিন্তু বুঝে ফেললাম যে ফুলপুরি যে কথাটা কইছে এইটাই পরে কয়েকদিন পরে ইউনূস সাহেব বলছে কিনা আপনি বলেন। এই পরশু দিনের যে উনি বক্তৃতা দিনে কি বলছে, ওই যে রেজওয়ানা হাসান যে কথাটা বলছে, একই কথাটা কিন্তু ইউনূস সাহেব বললেন। অর্থাৎ উনি নিজে চলে না, উনাকে চালানো হয়, আর উনার মধ্যে একটা ক্রোধ কাজ করে, যে ক্রোধটা শেখ হাসিনা ওনার মধ্যে সৃষ্টি করছিল। চৈত্র মাসের দুপুরে রোদ্রে 7 তলা পর্যন্ত হাঁটাইয়া তুলছিল,
মাথার উপরে ফ্যান দেয় নাই। এটার জন্য আমি কিন্তু ইউনূস সাহেবের পক্ষে সবচেয়ে বড় বক্তৃতা বাংলাদেশে বারবার করছি, কিন্তু উনি ভুলে গেছে যে প্রতিশোধের উপরে প্রতিশোধ নেওয়াই একটা সমস্যার সমাধান না, মাফ করে দেওয়া এবং আরো বড়ভাবে জিনিসটাকে নিয়ে আসা, সেটাই হলো মহামানবের মূল দায়িত্ব। কিন্তু উনি এটা করছেন না। উনি কোন আপনি একজন সমস্যা উপদেষ্টাকে বিশেষভাবে লক্ষ্য করে কি বলবো আক্রমণ করেই বললেন, বা তাকে ইঙ্গিত করে তো না, তার নাম উচ্চারণ করেই বললেন সৈয়দা রিজওয়ানা হাসানের কথা। কিন্তু ধরুন সৈয়দা রিজওয়ানা হাসান সহ ডক্টর আসিফ নজরুলের কথা যদি বলি, ডক্টর আসিফ নজরুলকে তো আমরা বরাবর টক শোতে দেখে, তার কলামে দেখে, এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের রাজনীতির ইতিহাসও যদি দেখি, আমরা তো ভেবে এসেছি যে তিনি বিএনপি পন্থী রাজনীতিতে বিশ্বাসী একজন লোক। তো বিএনপির মতো একটা বড় দল, এতজন উপদেষ্টা, আপনাদের শুভাকাঙ্ক্ষী বা আপনাদের কথা বোঝবার বা বলবার কেউ এই উপদেষ্টা পরিষদে নাই? না, নাই, কারণ এই উপদেষ্টা পরিষদে কোনো মুক্তিযোদ্ধা নাই। একজন আছে, উনি আমার খুব কাছের মানুষ, তার নাম হলো মুক্তিযোদ্ধা উপদেষ্টা বীর প্রতীক, উনি আছেন, এছাড়া কোনো মুক্তিযোদ্ধা নাই। আর আসিফ নজরুলরা আমরা যা দেখছি, ওই ওই যে এটাকে কি বলে, উপরে খুব সুন্দর মাকাল ফল দেখছি যে আরে বাবাটা খাইলে বোধহয় খুব মিষ্টি, কিন্তু দাঁত দিয়া কামড় দেওয়া যায় না। আসিফ নজরুল অনেক শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আমি মনে করতাম, এবং এখন হয়তো বা তাই। কিন্তু চারিত্রিক যে বৈশিষ্ট্যর দিক থেকে উনার মধ্যে সুবিধাবাদীর একটা লক্ষণ আছে, এবং সেই লক্ষণের কারণে একসময় 92-93 সনে উনি জাহানারা ইমামের সাথে গণ আদালত করছে, ঘাতক দালালির মনকুমরি করছে, গোলাম আজমের ফাঁসির জন্য উনি ওকালতি করছে, যে কারণে উনি রাষ্ট্রদ্রোহ মামলারও আসামি হয়েছিলেন রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। কিন্তু চরিত্রের দিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ওনার যে পরিবর্তনটা আমি দেখলাম, আমার মনে হইল যে আমি বোধহয় ভুলভাবে চিন্তা করছিলাম। এখন খুব চালাকি সহকারে উনি মন্ত্রিত্বের মধ্যে আছেন। ওই যে দেখেন রেসকোর্স ময়দানে বা সোহরাওয়ার্দী উদ্যানে যা ভাঙ্গে ফেললো সমস্ত ভাস্কর্য, উনি কিন্তু যান নাই। রেজওয়ানা হাসান কেন বললাম আমি জানেন আপনি? যত স্বাধীনতা বিরোধী কথা কোয়ানো, এটা রেজওয়ানা হাসানকে দিয়ে বলানো হয়। ওই আমরা 53 বছর পরে আমরা কেন আসলাম আপনাদেরকে ঠিক করে, আপনারা যদি ইত্যাদি ইত্যাদি। কেন জানেন? কারণ রেজওয়ানা হাসান একজন, আরো 2 জন মন্ত্রী, ওই যে শুভ্র কি আদিলুর রহমান খান, এদেরকে পাঠানো হয়েছিল। এরা বলছে না না না, ভাস্কর্য আর ঠিক করা যাবে না। মুক্তিযুদ্ধের ভাস্কর্য যদি ঠিক করে যদি সোহরাওয়ার্দী উদ্যানে প্ল্যান প্রোগ্রাম মতো কাজ করতে না পারো, তোমাদেরকে কি গরুর ঘাস কাটার জন্য বাংলাদেশের মন্ত্রিত্বে বা উপদেষ্টা পদে রাখা হয়েছে? ওই কথাগুলো রেজওয়ানা হাসানরে দিয়া বলা হয়। এই কারণে আমি বলছি, উনি ইউনূস সাহেব যখন বিপদে পড়ে যায়, তাকে উদ্ধার করার মুখপাত্র হলো রেজওয়ানা হাসান। কারণ একে তো মহিলা, দেখতে আবার সুন্দরী, মিষ্টি মিষ্টি কথা বলে শান্তিপুরী ভাষায়, মানুষ আবার একটু বিশ্বাস টিশ্বাস করে ফেলে। এই কারণে কথাটা বলছি। ধরেন 1 বছর যাবত আমরা যাইতে পারি না সন্দ্বীপ, না এটার নাম হইল সেন্ট মার্টিন, আমার দেশের একটা অংশ, আমরা যাইতে পারি না কেন? আমি নিজে রিড করছি, সবচেয়ে সিনিয়র রিট, হাইকোর্টের সিনিয়র রিট বেঞ্চে আমি গিয়ে বলছি, মাই লর্ড, আমি স্টিমার ভাড়া করছি, আমাকে পারমিশন দেওয়া হয়েছে, সবকিছু হয়েছে, আমি 10 কোটি টাকা খরচ করে বসে রয়েছি, এখন আমার স্টিমার চলতে দেয় না এই হতে যাওয়ার জন্য। তাকে কি বলে, এই সেন্ট মার্টিন দিবে। জজ সাহেবরা কোনো উত্তর দেয় না। উত্তর দেয় না কেন? ওই যে পিছন থেকে চাবি ঘুরাইয়া দিছে, সেন্ট মার্টিনের দিবে, কোনো কথা বলা যাবে না। সেন্ট মার্টিন যদি দিতে, সেন্ট মার্টিন কি আমার দেশের বাইরে? আপনি কেরালাতে যাবেন, কেরালার যে ঘাটটা দিয়া বাস্কোডা গামা এসে উঠছিল ভারতবর্ষে, এটা দেখবেন ঠিক আমার কাছে সন্দ্বীপের মতোই সেন্ট মার্টিনের মনে হয় কি বাস্কোডা গামারা আমার দেশে আসবে স্টিমার লাগাইয়া, দিয়াগো গার্সিয়ার মতো তারা আমাদের দেশে কামান ফিট করিয়া বলবে, এই বাঙ্গাল গা বাচ্চা, আচ্ছা সে চলো, এটা বলবে না, এটা তো ইংরেজিতে বলবে, ইউ বাঙ্গাল, হ্যাঁ, বি স্ট্রেট or you will be fired, you will be
আমার কথাগুলা খুব বুঝা। আর আমার মায়েরা বোনেরা কি কেঁদে কেঁদে বলবে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান এবং ফোরালো। ফজলুর রহমান, আপনার যে আশঙ্কাগুলো, সেই আশঙ্কাগুলো আসলে অনেকেরই আশঙ্কা। কিন্তু সে আশঙ্কা নিরসনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করবে, এর কোনো রাজনৈতিক সমাধান দেখেন কিনা, আর কত লম্বা সময় দেখেন? আবার অনেকে মনে করেন সমাধান সূত্র আছে সেনা প্রধানের কাছে, সেনাবাহিনীর কাছে। সে সম্ভাবনা দেখেন কিনা? আমি সেনাবাহিনী হলো আমাদের সার্বভৌমত্বের প্রতীক, তাকে আমি রাজনীতিতে টানতেই চাই না। কিন্তু রাজনীতির শক্তি হিসাবে রাজনীতিকে গার্ড করার জন্য, তার দেশকে গার্ড করার জন্য সেনাবাহিনী প্রয়োজন। এখন সেনাবাহিনী যে ভূমিকাটা নিছে, সেই ভূমিকাটা আমি 100% তাদের মতো ধৈর্যশীল, তাদের মতো ধৈর্যশীল সেনাবাহিনী আজকে যারা জেনারেল যিনি আছেন জনাব ওয়াকার এবং পরে যারা আছেন, এই ছেলেপেলেরা যে কথাগুলো কইছে, আমি যা দেখলাম চায়া চায়া, ছেলেপেলেরা যে কথাগুলো, ক্যান্টনমেন্ট উড়াইয়া দিমু, গুলি করিয়া ফালাইয়া দিমু, এই তোমার কবর কোথায় হইব ওইটা আগে ঠিকঠাক করে লো, বঙ্গোপসাগরে হইব না অস্ট্রেলিয়া, তো ইত্যাদি ইত্যাদি যা কইছে, কিন্তু অত্যন্ত ঠান্ডা ভাবে সেনাবাহিনীকে আমার কাছে মনে হয়েছে বয়সে তারা সবাই আমার চেয়ে ছোট, কিন্তু চেতনার স্তরে তাদের মধ্যে একটা দেশপ্রেম কাজ করছে, যে কারণে তারা ঠিক জায়গাতে আছে। কিন্তু আমরা রাজনীতিবিদরা একসাথে হতে পারছি না এই কারণে, রাজনীতিবিদরা একসাথে হলে তো একটা এজেন্ডা লাগবে। হোয়াট ইজ দ্য এজেন্ডা? এজেন্ডা হইল একমাত্র জনগণের প্রতিনিধি কারা। আমি আপনাকে শুধু একটা কথা বলবো, তাইলে আমি আমার জিনিসটা পরিষ্কার করতে পারবো। 70 সনে যখন ইহিয়া খান ইলেকশন করলো, তখন বামরা কইলো মৌলানা ভাসানী আমরা কোনো ইলেকশন করব না, ভোটের আগে ভাত চাই, নো ইলেকশন। শেখ মুজিবুর রহমান কইলো না, আমি ইলেকশন চাই, কারণ বাংলায় কে মূল নেতা আমরা সবাই বলতেছি, আমরা সব দলের নেতা, কে আসল নেতা, জনগণের নেতা, এটা ভোট না হলে ঠিক হবে না। তখন মৌলানা ভাসানীর লোকজন পেছে পড়ে ওই কমিউনিস্টরা স্লোগান দিতে আরম্ভ করলো, হারামজাদা জনগণ, রইল তোদের নির্বাচন, আমরা গেলাম সুন্দরবন। 70 সনের ইলেকশন আমি নিজে দেখছি, আমি তখন এম এ পড়ি, কইলাম তো কথাটা। যারা হারামজাদা জনগণ, রইল তোদের নির্বাচন, আমরা গেলাম বৃন্দাবন কয়, এদের দ্বারা তো আপনি এদের সাথে ঐক্য তো হবে না। ঐক্য হবে, আসেন আমরা সবাই মিলে একসাথে একটা ফেয়ার ভোটও, বিএনপি মেজরিটি হবে, যদি হয়, আল্লাহ যদি দেয় বিএনপি কে মেজরিটি, স্রষ্টা যদি তাকে মেজরিটি, পাবলিক যদি তাকে মেজরিটি দেয়, অন্য সবাইকে নিয়ে বৈশা দেশটা ঠিক করবে। আপনি তো সংস্কার করলেও যে দলটা আগামীতে পার্লামেন্টে যাবে তা তো এটা এন্ডোর্স করতে হবে উইথ এ ভোট ইন পার্লামেন্ট। কাজে আপনি পলিটিক্যাল পার্টি ছাড়া তো পারবেন না, একমাত্র নির্বাচন হইল এটার পথ, যে পথে গিয়ে আপনি এটা সমাধান আপাতত করতে পারেন, ট্রেনটাকে অন্তত লাইনে তুলতে পারেন। তা না হলে সবাই বলে ওই যে ছেলেটা ক্যান্টনমেন্ট উড়াই দিত স্যার, ওর দলে কত লোক আছে। কিন্তু জনগণ আর আওয়ামী লীগ বিএনপির এই দ্বিদলীয় রাজনীতি চায় না। এই ধোঁয়া তো বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে সুশীল সমাজের অনেক ব্যক্তিরা বলেছেন। তারপর আমরা 2007 সালে একটা -2 ফর্মুলার প্রয়োগ ঘটাতে দেখেছি, এবং এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধের তো জোরদার দাবি আছেই, আর বিএনপির দাবি অনুযায়ী কেউ নির্বাচনে যেতে চায় না। তো এই পুরো প্রক্রিয়াটা সমাধা করে ফেললে অসুবিধাটা কি আসলে? কারণ ওই যে মানে বিজয়ী পক্ষ তো এর পক্ষে আছে। কি প্রক্রিয়া সমাধান করবেন? সংস্কার করবেন, বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকবে না, এই সংস্কার আমি মানবো নাকি? আপনি 4টা স্তম্ভের মধ্যে 3টা স্তম্ভ কি আপনি বাদ দিয়ে দেবেন, এটা কেন আমি মানবো? আমাকে বিএনপি তো আজকে বলছে যে স্তম্ভ সবগুলো থাকবে, আজকে বলছে, কথাটা খুব বুঝে, কেন আমি মানবো? কে আপনি বদলায় দিবার কে? এটা তো ভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে এবং 73-এর 7ই মার্চের নির্বাচনের মাধ্যমে কোটি কোটি মানুষ তৎকালীন সময় এন্ডোর্স করে গেছে। আপনি এটা কবরে ফেলায় দিবেন? কে আপনি? ঠিক আছে, লেট আস গো ফর ভোট, পার্লামেন্টে যান, সবাই যার যার দাবি নিয়ে যান যে আপনি সংবিধান পরিবর্তন করবেন, দেখি আপনার পক্ষে কত ভোট পড়ে। যদি আপনার পক্ষে মেজরিটি ভোট পড়ে, আপনি বদলায় ফেলেন। এর আগে তো আপনি বলবেন একরকম, আমি বলবো, সবাই যার যার কথা বলে, তো ইলেকশন ছাড়া তো এটার কোনো পথ নাই। এটাই তো পথ, আর কি পথ? মীমাংসার পথ। আর রাজপথে দাবি আদায়ের পথে আবার যেতে হবে, এমন সম্ভাবনাও দেখেন? আমি আমার 77 বছর বয়স, আমি রাজপথে যাবো কেন? ওই যে কয় একটা ছেলে, ইউনুস সাহেব বলছে মিটিকুলাস, আপনি বলছিলেন যে ইউনুস সাহেবের যুক্ত না, উনারে কেন আপনি বলেন? আমি তো ওই দিনই বুঝে ফেলছি, আক্কেল বনকালিয়ে ইশারাই কাফি। ওই যে
ক্লিন্টন ফাউন্ডেশনের যখন উনি ওই ইংরেজিটা বলছে, আমি তো আবার বাড়ির দেশের মানুষ, হাওড় অঞ্চলের মানুষ, ইংরেজিও বেশি বুঝি না, মিটিকুলাস কইছে উনি যে অনেক দিন ধরে এটা প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। আর মাস্টার মাইন্ডে যখন পরিচয় করা দিয়েছে ছেলেটার নাম মাহফুজ আলম, সেদিনও তো আমি বুঝে ফেলছি ডাল মেকুস কালায়, এটার পিছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল, অনেক বড় ষড়যন্ত্র ছিল এটার পিছনে। কাজেই ইউনূস সাহেবকে তো দায়িত্ব নিতেই হবে, এবং সেই দায়িত্বের পথ ধরে ওনাকে যদি দেশটাকে ঠিক করতে হয় তাহলে নির্বাচনের পথে আসতে হবে। কবে কবে? আমি তো চাই আগস্টে, উনি বলছে ডিসেম্বরে, তাও মানি। আবার উনি যদি বেহুলার, আপনি তো দেখেন নাই, আপনি ছোট ছিলেন কিনা জানি না, বেহুলা একটা সিনেমা হয়েছিল, রাজ্জাকার ওই ববিতার বড় বোন সুচন্দ্রা, ওটাতে একটা গান ছিল, আজ দ্বিতীয়া কাল তৃতীয়া পরশু মঙ্গলবার। ওইগুলা যদি করে তাহলে দেশের সমস্যার সমাধান হবে না। যে খালি ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার ময়ূর সিংহাসনটাকে যদি অত মিষ্টি মিষ্টি লাগে তাহলে দেশের সমস্যার সমাধান হবে না। দেশের সমস্যার সমাধান করতে হলে সবাই মিলে বসতে হবে, এবং দেশের লিডার কারা সেটা, কোন দল বা কারা নেতা, এটা সিদ্ধান্ত আগে করতে হবে। আমার সমর্থন হইল 90%, আর আপনারা সবাই মিলে 10% 10 ভাবে কথা বলবেন, আর আমি একা কথা বলবো, আর আপনি বলবেন, আমরা 9 জন তো এক পক্ষে। হাতি, একটা হাতি আর 1000 পিঁপড়া, বড় কোনটা? তখন আপনার পিঁপড়া বলবে যে এই বেটা, আমি তো তোমার চেয়ে বড়, আমরা তো 1000, হ্যাঁ গোনায় তো বড়। জিনিসটা তো এরকম। 70 সনে বহু দল ইলেকশন করছে, 39টা দল ইলেকশন করছে 70 সনে, কিন্তু একা শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ বাংলাদেশে 162টা পার্লামেন্ট সিটের মধ্যে 160টা পাইছে। শুধু নান্দাইলের নুরুল আমিন আর পার্বত্য চট্টগ্রামের ত্রিদিবরা ছাড়া সব সিট আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান পাইছে। কাজে খালি দল দেখলে আপনার হবে, আপনার জনসমর্থনটা দেখতে হবে না, সমর্থন কার দিকে, এটা তো বের করে নিয়ে আসতে হবে। বাংলাদেশের একটা বড় মানুষ, মানে বড় অংশের মানুষ সম্ভবত সেই অপেক্ষায় আছে যে নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতা, একটা সমাধানের দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে সময় দেওয়ার জন্য। যত কথা আমি আপনাকে দিদি অসংখ্য ধন্যবাদ জানালাম, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আপনি ভালো থাকবেন। ভালো থাকবেন দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন এই অনুষ্ঠানে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, আর প্রতিদিন তো শুনছেনই নবনীতা চৌধুরীর বয়ান। ভালো থাকবেন।